বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন লাইভ ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের সাথে বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে। আমি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতীয় বিদ্যা থেকে আলোচনা করব। তো তোমরা যারা লাইভ ক্লাসের সাথে জড়িত হয়েছ বা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছ, তারা অন্যদেরকে শেয়ার করে দাও, তাইলে অন্যরাও সংযুক্ত হয়ে যাবে। আর তোমরা এই ক্লাসটাকে প্রাণবন্ত রাখার জন্য সক্রিয় অংশগ্রহণমূলকভাবে তোমাদের যে কোনো সমস্যা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দিতে পারি, এবং কোনো বিষয় না বুঝলে সেটা আমাকে জানাবে। তাহলে তোমরাও উপকৃত হবে, আমিও উপকৃত হব তোমাদেরকে সেই বিষয় আলোচনার মাধ্যমে। তা আমরা আমাদের পাঠের দিকে চলে যাই। আজকে তাপগতিবিদ্যার যে অংশটুকু আলোচনা করব সেটা হলো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন। এখন তাপ ইঞ্জিন আলোচনা আসার পূর্বে আমাদের জানা দরকার ইঞ্জিন কি, ইঞ্জিন কাকে বলে। কতগুলি যন্ত্রাংশ বা বিভিন্ন অংশ একত্রিত হয়ে যদি একটি কাজ সম্পন্ন করতে পারে, তখন সেই যন্ত্রাংশের সমষ্টিকেই বলা হয় ইঞ্জিন। তোমরা এমন অনেক ইঞ্জিনেরই নাম শুনেছ, যেমন মোটর সাইকেল, এটা ইঞ্জিন, বাস, প্লেন, এগুলি ইঞ্জিন। আরও সহজ ইঞ্জিনও আছে যেগুলি সরল ইঞ্জিন, যেমন কেচি, এটা একটা সরল ইঞ্জিন। তাইলে এই ক্ষেত্রে আমরা সাইকেল, রিক্সা, এগুলি প্রত্যেকটাই কিন্তু একটা ইঞ্জিন। ইভেন মানুষকেও কখনো কখনো ইঞ্জিনের সাথে তুলনা করা হয়, যে এখানে অনেকগুলি সমষ্টি একত্রিত হয়ে যখন কাজ করে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে অনেকগুলি অংশ একত্রিত হয়ে যখন একটি কাজ সম্পন্ন করতে পারে, সেই অংশের সমষ্টিকে ইঞ্জিন বলা হয়। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন এমন একটি ইঞ্জিন যেটা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা কাজে রূপান্তরিত করতে পারে। তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করা যায় যে ইঞ্জিনের সাহায্যে, তাকেই বলা হয় তাপ ইঞ্জিন। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তরিত করার যে ইঞ্জিন ব্যবহার করা হয়, যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রটাকেই বলা হয় তাপ ইঞ্জিন। তাহলে তাপ ইঞ্জিন এক প্রকার যন্ত্র যেটা তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে। তাপকে কাজে রূপান্তরিত করার জন্য আমাদের তাইলে একটা তাপ উৎস দরকার। তাপ উৎস। এটা তাপ উৎস উচ্চতর তাপমাত্রা নির্দেশ করবে, এরকম একটা উৎস থাকতে হবে। তাপ উৎস থাকতে হবে। উৎসের থেকে তাপ আমরা যখন ব্যবহার করব, তখন এখান থেকে উৎস থেকে Q1 তাপ আমরা সরবরাহ করলাম। এর থেকে কিছু পরিমাণ তাপ
Q2 এখানে কিছু পরিমাণ কাজ হবে, তাপের কাজ, আর বাকি অংশটুকু চলে যাবে নিম্ন তাপমাত্রা যেখানে আছে, সেটাও একটা উৎস, নিম্ন তাপমাত্রার উৎসে। সেটার তাপমাত্রা T2 এবং এখানে Q2 পরিমাণ তাপ চলে আসলো। তাহলে এখানে কাজ হলো কতটুকু, যে কাজ W = Q1 আমরা সরবরাহ করলাম আর Q2 অবশিষ্ট রইল। তাহলে কাজের পরিমাণ হলো Q1 - Q2। তাহলে দেখা যায় একটা তাপ ইঞ্জিনের কাজ করতে হলে সেই ইঞ্জিনটাতে আমাদের একটা উৎসের সাথে সংযুক্ত থাকতে হবে, যেখানে উচ্চ তাপমাত্রা থাকবে এবং এই তাপমাত্রাটা একটা কনস্ট্যান্ট পদ্ধতিতে থাকবে। তার থেকে কিছু পরিমাণ যে তাপ উৎপন্ন হলো সেই তাপটা আমরা কাজে রূপান্তরিত করব। সমগ্র তাপই কাজে রূপান্তরিত না হয়ে কিছু পরিমাণ কাজে রূপান্তরিত হবে, আর অবশিষ্ট যে তাপটা থাকলো সেটা নিম্ন তাপমাত্রার উৎসে জমা থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখা গেল যে উচ্চ তাপমাত্রাটাকে T1 দ্বারা প্রকাশ করলাম, নিম্ন তাপমাত্রাটাকে T2 দ্বারা প্রকাশ করলাম, আর এখানে Q1 তাপ সরবরাহ করার ফলে কিছু পরিমাণ কাজ হলো আর কিছু পরিমাণ তাপ উৎসে জমা থাকলো, অবশিষ্ট থাকলো Q2। তাহলে কাজের পরিমাণ কি হবে, যে পরিমাণ তাপটা আমরা এক্ষেত্রে ব্যবহার হলো সেটাই কাজের পরিমাণ। তাহলে কাজ W = Q1 - Q2। তাহলে এভাবে এই তাপ ইঞ্জিন ব্যবহার করে আমরা তাপকে কাজে রূপান্তরিত করতে পারি। এখন ইঞ্জিন দ্বারা কাজ করার সময় দেখা যায় যে তাপ কিছু নষ্ট হয়ে যায়, সমস্ত তাপই কাজে রূপান্তরিত করা যায় না। যাতে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করা যায়, বিজ্ঞানী কার্নো এরকম একটা ইঞ্জিন আবিষ্কারের চেষ্টা করেছেন এবং অনেকাংশেই তিনি সফল হয়েছেন, যে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করার জন্য তিনি একটা ইঞ্জিন আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন হলো যে ইঞ্জিনের মাধ্যমে সমস্ত তাপকেই প্রয়োগকৃত সমস্ত তাপকেই কাজে রূপান্তরিত করা যায়, সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। তাহলে কার্নো ইঞ্জিনটাকে একটা আদর্শ ইঞ্জিন হিসাবে ধরা হয়। কার্নো ইঞ্জিনটা হলো একটা আদর্শ ইঞ্জিন হিসাবে ধরে নেওয়া হয়, যেটা সমস্ত তাপকেই কাজে রূপান্তরিত করতে পারে। তাহলে এই কার্নো ইঞ্জিনের কয়েকটা অংশ আছে, যে কার্নো ইঞ্জিনের 4টা অংশ দিয়ে কার্নো ইঞ্জিন তৈরি। একটা হলো সিলিন্ডার, সিলিন্ডারকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা পিস্টন সংযুক্ত থাকবে, এই পিস্টনে চাপ প্রয়োগ করা যাবে, আর এখানে কোনো গ্যাসীয় পদার্থ বা যে পদার্থ থাকবে। তারপরে তাপ উৎস, মানে উচ্চতর তাপমাত্রা যেটা। এটা একটা অংশ থাকবে, এখানে এটার তাপমাত্রা T1। আর একটা থাকবে অন্তরক।
অন্তরক, এবং আরেকটা অংশ হলো যে নিম্ন তাপমাত্রার উৎস, সেখানে T2। এই চারটা অংশ নিয়ে কার্নো ইঞ্জিন গঠিত। একটা সিলিন্ডার থাকবে, তারপরে অন্তরক থাকবে, উচ্চতর তাপমাত্রার একটা উৎস থাকবে, এবং নিম্ন তাপমাত্রার একটি উৎস থাকবে। উচ্চ তাপমাত্রার উৎসের তাপমাত্রাকে T1 দ্বারা এবং নিম্ন তাপমাত্রাকে T2 দ্বারা নির্দেশ করা হয়, এবং T1 এবং T2 সর্বদাই একটা ধ্রুবক মান পরিবহন করবে। তাহলে এইভাবে কার্নো ইঞ্জিনকে আমরা বর্ণনা করতে পারি যে কার্নো ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিন, যে ইঞ্জিনের সাহায্যে আমরা সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করতে পারি। এবং বিজ্ঞানী কার্নো এই ইঞ্জিনটা আবিষ্কার করেছেন, সুতরাং তার নাম অনুসারে এই ইঞ্জিনটার নামকরণ করা হয়েছে কার্নো ইঞ্জিন। তাহলে আমাদের এই কার্নো ইঞ্জিনের তাপকে কাজে কিভাবে পরিণত করা হয়, সেটা চারটা পর্যায়ে তাপকে কাজে পরিণত করা হয়। এখানে ইঞ্জিনের চারটা অংশ, আবার তাপকে কাজে পরিণত করার জন্য চারটা পর্যায়। আমি এখানে দেখো একটা চিত্র অঙ্কন করেছি যে এক অক্ষের দিকে আয়তন, আর ওয়াই অক্ষের দিকে চাপ নির্দেশ করে এখানে একটা গ্রাফিক্যাল চিত্র অঙ্কন করা হয়েছে, যেটা দেখো এক থেকে এ বিন্দুতে চাপ P1, আয়তন V1। এখান থেকে যখন বি বিন্দুতে চলে আসলো তখন চাপ P2, আয়তন V2। বি থেকে যখন সিতে আসলো তখন চাপ P3, আয়তন V3। আবার সি থেকে যখন ডিতে চলে গেল তখন চাপ P4, আয়তন B4। আবার এই ডি থেকে এতে চলে গেল। এইভাবে চারটা ধাপে এখানে এই কার্নো ইঞ্জিনের পর্যায়টা সম্পন্ন হয়। চারটা পর্যায়, এখানে চারটা পর্যায়ে আমরা কাজ পাব এবং তাপকে কাজে রূপান্তরিত করা হবে। তাহলে প্রথম পর্যায়, এখানে সমউষ্ণ প্রক্রিয়ায় দেখা গেল যে চাপ P1 থেকে চাপ কমে যে দেখা যাচ্ছে যে কমে যে চাপ P2 হয়ে গেল। আবার আয়তন B1 থেকে বেড়ে দেখা গেল আয়তন হয়ে গেল B2। তাহলে এক্ষেত্রে যে কাজের পরিমাণ, এই কাজের পরিমাণকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি, W1 ইকুয়াল টু আমরা ইন্টিগ্রেশন করে B1 থেকে B2 PdB, এটা কাজের পরিমাণকে আমরা আগেই নির্ণয় করেছি। কাজ ইকুয়াল টু PdB লেখা যায় এবং সেই অনুসারে এখানে লেখা হলো PdB। এখানে PdB এটা একটা ক্ষেত্র দ্বারা নির্দেশ করা যায় যে ABGE এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান। ABGE ক্ষেত্রফলের সমান। কাজের পরিমাণটা হলো এটা। এখানে সমউষ্ণ প্রক্রিয়ায় এই কাজটা সম্পন্ন হবে। আবার দ্বিতীয় পর্যায়ে এখানে যে কাজটা হবে সেটাও সমউষ্ণ প্রক্রিয়ায়।
এই চাপ P2 থেকে চাপ P3 হয়ে গেল, চাপটা কমে যাচ্ছে, আর আয়তন B2 থেকে B3 হয়ে গেল, আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চাপ কমে যায়, আয়তন বেড়ে যায়। তার মানে PB ইকুয়াল টু ধ্রুবক, এটা তোমরা আগে পড়েছ যে PB ইকুয়াল টু একটা ধ্রুবক লেখা যায়, যে সেই অনুসারে এখানে দ্বিতীয় পর্যায়ে যে কাজটা হবে সেটাকে আমরা W2 দ্বারা নির্দেশ করলে এখানে আয়তন B2 থেকে B3-তে চলে গেল, আর এখানে কাজের পরিমাণ PdB ইকুয়াল টু, এখানে দেখো তোমরা B বিন্দু থেকে C বিন্দুতে আসলো, এখান থেকে যদি এক অক্ষের উপর লম্ব টেনে দেওয়া হয় তাহলে এখানে একটা ক্ষেত্র নির্দেশ করে BCHG, BCHG এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান, BCHG ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানেও সমউষ্ণ প্রক্রিয়ায় কাজ পাওয়া গেল। আমরা এখানে দুইটা কাজ পেয়ে গেলাম, যে তোমরা একটু লিখে নাও যে এখানে W1 ইকুয়াল টু PdB, এটার লিমিটটা হলো B1 থেকে B2, এখানে কাজের পরিমাণ আমরা নির্ণয় করলে টোটাল কাজটাকে আমরা এইভাবে নির্ণয় করতে পারি, আর এখানে ক্ষেত্রফলের সমান এই বিষয়টা দিয়ে আমরা দেখাতে পারি। তাহলে এখানে দুইটা পর্যায়ে কাজ আমরা পেয়ে গেলাম। এটা হলো সমউষ্ণ পর্যায়, যে এখানে গ্যাসের কি হলো, প্রসারণ হলো, যে দেখা যাচ্ছে যে এখানে এই আয়তনটা পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে। এখন তৃতীয় পর্যায়, কাজ W3, এখানে দেখো যে ঘটনাটা ঘটলো সেটা আবার এখানে এই C থেকে D বিন্দুতে চলে আসলো, সেই ক্ষেত্রে চাপ বেড়ে যাচ্ছে আর আয়তন কমে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে B3 থেকে B4 PdB, এখানেও একটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে, যে আমরা এই C থেকে এক অক্ষের উপর, D থেকে এক অক্ষের উপর একটা লম্ব যদি টেনে দিয়ে এখানে আমরা যে ক্ষেত্রটা পাই CDFH, CDFH এই ক্ষেত্রটা আমরা পাই। তাহলে এখানে যে ক্ষেত্রটা পাওয়া যায় CDFH, এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম এই ক্ষেত্রফলের সমান, যে CDFH, এখানে চাপ বৃদ্ধি পাচ্ছে, আয়তন আবার কমে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা পেয়ে যাই কাজের পরিমাণ W3 ইকুয়াল টু এরকম, একটা সমউষ্ণ প্রক্রিয়ায় আর একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এইভাবে আমরা কাজ পেয়ে যাচ্ছি। এখানে পরবর্তী যে ধাপটা, চতুর্থ ধাপ, যে আমরা কাজটা পাবো সেটা হলো আবার D থেকে এতে চলে আসলো, পূর্বের অবস্থায় চলে আসলো। তাহলে একটা ইঞ্জিন কাজ করতে হলে দেখা যাবে যে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, আবার কিছু কাজে রূপান্তরিত হবে, কিছু অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকার পর আবার সে তার পূর্বে অবস্থায় ফিরে যাবে, আবার সেখান থেকে তাপ গ্রহণ করবে, আবার কিছু কাজ করবে, কিছু তাপ থেকে যাবে, এইভাবেই পর্যায়ক্রমে সাইক্লিক নিয়মে চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রেও ঠিক তদ্রূপ, এখান থেকে আবার D থেকে এতে চলে গেল। তাহলে D থেকে এতে চলে গেলে দেখা যাচ্ছে যে এখানে B4 থেকে
B1-এ আবার চলে গেল আয়তন। তাহলে এখানে কাজের পরিমাণ PdB। এখানে দেখো আমরা ডি বিন্দুর থেকে যদি এক্স অক্ষের উপর এ বিন্দুর থেকে এই এই এক্স অক্ষের উপর দ্যাট ইজ বি যে দিকে নির্দেশ করছে সেই রেখার উপর যদি আমরা লম্ব টেনে দিই তাহলে এখানে একটা ক্ষেত্র পাওয়া যায় যে DAEF DAEF ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমরা কাজ পেলাম যে চতুর্থ পর্যায়ে যে কাজটা হবে সেটা হলো W4। তাহলে এক্ষেত্রে কাজের পরিমাণটা হলো B4 থেকে B1 লিমিট PdB, আর এখানে ক্ষেত্রটা হলো DAEF, এই ক্ষেত্রফলের সমান। তাহলে এইভাবে আমরা চারটা পর্যায়ে আমরা কাজ পেয়ে গেলাম। যে কাজ প্রথম পর্যায়ে যে কাজটা পেয়েছি সেটা W1, এবং সেটা কি ছিল, এর থেকে বিতে চাপ কমে যাচ্ছে, এই এর থেকে বিতে আসলো আয়তন বেড়ে যাচ্ছে, তাতে করে এখানে এই টোটাল কাজের পরিমাণ ছিল W1 ইকুয়াল টু PdB ইকুয়াল টু ক্ষেত্রটা ছিল ABGE, ক্ষেত্রটা ছিল ABGE। আবার দেখো দ্বিতীয় ধাপে এই বি থেকে সি বিন্দুতে চলে আসলো, এখানে আয়তন বেড়ে গেল কিন্তু চাপ কমে গেল, তাতে এখানে আমরা যে ক্ষেত্র পেয়েছিলাম BCHG, ক্ষেত্র ছিল BCHG, এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কেমন? আবার তৃতীয় ধাপে যা হলো সেটা শীত থেকে আবার চাপ বেড়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা পাই এই তৃতীয় ধাপে কাজের পরিমাণ W3 ইকুয়াল টু ইন্টিগ্রেশন B3 টু B4 লিমিট PdB, আর এখানে ক্ষেত্রটা হলো DCFH, এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আবার চতুর্থ পর্যায়ে দেখা যাচ্ছে ডি থেকে এতে চলে যাচ্ছে, যে চাপটা বেড়ে যাচ্ছে, আয়তনটা কমে যাচ্ছে, আয়তন কমে যেয়ে তার পূর্ব অবস্থায় আবার চলে গেল। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে এখানে যে ক্ষেত্রটা হবে DAEF, এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এইভাবে আমরা চারটা ধাপে এই কার্নোই ইঞ্জিনের চারটা পর্যায়ে চারটা কাজ পেয়ে গেলাম। এখন টোটাল কাজের পরিমাণ আমাদের যদি W হয়, টোটাল কাজ মোট কাজ যদি মোট কাজকে আমরা W দ্বারা প্রকাশ করলাম, তাহলে W ইকুয়াল টু কী হবে, এখানে দেখো এখানে সমউষ্ণ প্রক্রিয়ায় আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দুইটা প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হলো, সেটা গ্যাসের প্রসারণ, গ্যাস দ্বারা কৃত কাজ, এখানে যে বায়বীয় পদার্থ ছিল, গ্যাসীয় পদার্থ ছিল, এটা দ্বারা কৃত কাজ। তাহলে কৃত কাজটা এখানে সেই দুটা কাজ হলো ধনাত্মক কাজ, যে W1 ধনাত্মক, W2 ধনাত্মক। আবার দেখো এখানে এই আয়তন কমে যাচ্ছে, তখন গ্যাস দ্বারা কৃত কাজ না, গ্যাসের উপর অর্পিত কাজ, যেই কাজটা আমরা গ্যাসকে দিয়ে বাধ্য করে করিয়ে নিচ্ছি, তখন সেই কাজটা হলো ঋণাত্মক। তাহলে এই ঋণাত্মক কাজ তৃতীয় পর্যায়ের যে কাজটা সেটা হলো ঋণাত্মক কাজ W3, তাহলে এটা হবে মাইনাস। আবার W4, এটাও আয়তন কমে যাচ্ছে, সেইখানেও এই গ্যাস দ্বারা কাজ না, গ্যাসের উপর অর্পিত কাজ যেটা করা হয় সেটা হলো W4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা কাজ আমরা ধনাত্মকভাবে পেয়ে গেছি, একটা হলো W1 আর একটা হলো W2। তাহলে আর এখানে ঋণাত্মক কাজ পেয়েছি দুইটা ধাপে, একটা হলো তৃতীয় পর্যায় যেটা W3 এবং চতুর্থ পর্যায়ে হলো W4। তাহলে সবগুলি কাজের সমষ্টি হলো টোটাল কাজের পরিমাণ বা মোট কাজের পরিমাণ। তাহলে মোট কাজ ইকুয়াল W ইকুয়াল টু আমরা লিখতে পারি W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস
W4। এখানে মাইনাস চলে আসার পিছনে কারণ সে এই কাজগুলি ঋণাত্মক কাজ, যে এখানে গ্যাস কর্তৃক কাজ নয়, গ্যাসকে দিয়ে কাজ করানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখানো যায় যে এই প্রথম দুইটা পর্যায়, প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় কার্নোর, এই পর্যায়ে কৃত কাজ ধনাত্মক, এবং তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে কার্নো ইঞ্জিন কর্তৃক কৃত কাজ যেটা আমরা পেয়েছি সেটা হলো ঋণাত্মক কাজ। তাহলে মোট কাজ হলো এই চারটা পর্যায়ে কাজের সমষ্টির সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে এখানে এই ইঞ্জিন সম্পর্কে যে আলোচনা হয়েছে, ইঞ্জিন কি, তারপরে তাপ ইঞ্জিন কি, ইঞ্জিন কিভাবে কাজ করে, এবং তারপরে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করার জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয় কার্নো ইঞ্জিন, এবং বিজ্ঞানী কার্নোর নাম অনুসারে এই ইঞ্জিনকে নামকরণ করা হয়েছে। এটি একটি আদর্শ ইঞ্জিন। এখানে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয়। বাস্তবে আসলে এরকম আদর্শ ইঞ্জিন পাওয়া সম্ভব নয় যে সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করে, এরকম আদর্শ ইঞ্জিন পাওয়া সম্ভব নয়। তারপরেও ম্যাক্সিমাম কাজ পাওয়া যেতে পারে এরকম ইঞ্জিন ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে কার্নো ইঞ্জিন যেভাবে কাজগুলি সম্পন্ন করা হয় চারটা ধাপে বা চারটা পর্যায়ে, যে প্রথম পর্যায়ে আমরা একটা কাজ পাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই চাপ কমে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে চাপ আরও কমে যাচ্ছে, আয়তন আরও বেড়ে যাচ্ছে। তৃতীয় পর্যায়ে চাপ বেড়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। চতুর্থ পর্যায়ে এই আয়তন কমে যাচ্ছে এবং চাপ আরও বেড়ে যাচ্ছে, এবং এইভাবে সাইক্লিক নিয়মে চারটা পর্যায় সম্পন্ন হয়, এবং মোট কাজের পরিমাণ এই চারটা পর্যায়ে যে কাজ হলো সেই কাজের যোগফলের পরিমাণ। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ। তোমরা বাসায় এগুলি একটু অনুশীলন করবে, এবং পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আশা করি। আর তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে যাতে তোমাদের জীবনকে উজ্জ্বলভাবে গড়ে নিতে পারো। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।